আসসালামু আলাইকুম দর্শক। কুমিল্লার পলাতক সাবেক এমপি আকম বাহার এবং তার মেয়ে সূচনা, যিনি কিনা ফ্যাসিস্ট সরকারের আমলে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন, এবং তার বাবা আকম বাহার তিনি ছিলেন এমপি। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর শোনা যায় যে এই আকম বাহার এবং তার মেয়ে সূচনাকে বিএনপির কিছু নেতা সীমান্ত পাড়ি দিতে সহায়তা করেছেন। তো সেই আকম বাহার এরপর ভারতে পলাতকই ছিলেন, কিন্তু হঠাৎ করে গতকালকে তার একটা ভিডিও ভাইরাল হলো। সম্ভবত তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে একটা ভিডিও মিটিং করতেছিলেন, এবং সেখানে তিনি একটা কথা বললেন যে বাংলাদেশে সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আমরা একটু ভিডিওটা একটু দেখি। বাংলাদেশে মাদ্রাসার দরকার নাই। বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকরা ছেলেদের সাথে বলাৎকার করে, মেয়েদের খবর তো আমরা পাই না। মহিলা মাদ্রাসায় কি হচ্ছে? গত এই 1-1.5 বছরে 123টা ছেলেকে মাদ্রাসায় বলাৎকার করা হয়েছে। বাংলাদেশে মাদ্রাসার দরকার নাই। এখন দেখেন মানে কি ধরনের কথা সে বলতেছে। আমি তো তার এই কথার সঙ্গে পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মিল পাই। আমার তো মনে হয় যে আকম বাহার এবং শুভেন্দু অধিকারী তারা দুইজনই মেলায় হারিয়ে যাওয়া একই মায়ের সন্তান। মাদ্রাসায় বলাৎকার হয়, কথা মিথ্যা না। মাদ্রাসায় হয়, স্কুলেও হয়, কলেজেও হয়। এখন যদি কোনো জায়গায় কোনো খারাপ কাজ ঘটে, সেটা মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক বা যেখানেই হোক না কেন, দেশের আইন অনুযায়ী বিচার হবে। তাই বলে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবেন? 2-1টা জায়গায় মাদ্রাসায় বলাৎকারের কথা শোনা যায়, এই কারণে বাংলাদেশে সকল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কারণ মাদ্রাসা জঙ্গি। এই মাদ্রাসার ছেলেরা নাকি 5ই আগস্ট ঘটাইছে। এটা কিন্তু উনি মিথ্যা বলেননি, যে 5ই আগস্টের পেছনে কিন্তু মাদ্রাসা ছাত্রদের কিন্তু অনেক অবদান আছে। বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায়, উত্তর এলাকায় এই মাদ্রাসা ছাত্ররা কিন্তু অনেক আন্দোলন করেছে, এবং তারা অনেকে শহীদ হয়েছেন, এবং তারা তাদের প্রাণের বিনিময়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করে দিয়েছেন। দেখুন, এই কারণেই এই ফ্যাসিস্ট এবং এই নাৎসিস্ট, এই স্বৈরাচারদের এই মাদ্রাসার উপর তাদের এত বিদ্বেষ। কারণ যেই বিএনপি 15-16 বছর ধরে শুধু আন্দোলন করতেছিল ঈদের পরে, এবং তারা কিন্তু কখনো পারতো না। এই তারেক রহমান বিদেশে বসে বসে আজীবন শুধু জুম মিটিং করতো, আর বিএনপি শুধু আন্দোলন করতো, জেলে ভরতো, আন্দোলন করতো, জেল খাটতো। তারেক রহমানের পরে তার মেয়ে জাইমা রহমান বিদেশে বসে দলের হাল ধরত। কিন্তু এই আওয়ামী লীগ ভালো করেই জানে যে এই ছাত্ররা, বিশেষ করে মাদ্রাসা ছাত্ররা, তাদের কারণেই এই আওয়ামী লীগের পতন হয়েছে এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কারণে সকল ক্ষোভ গিয়ে পড়েছে ওই মাদ্রাসার উপর। এখন মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। ইদানিং ভারতের বিভিন্ন রাজনীতিবিদরা তারা কিন্তু এই একই ভাষায় কথা বলতেছেন, যেই ভাষায় আকম বাহার কথা বলতেছেন, যেই ভাষায় নওফেল কথা বলতেছেন, যেই ভাষায় আওয়ামী লীগের লোকজন কথা বলতেছে। দর্শক, ভারতে অনেকগুলো মসজিদ বন্ধ হয়ে গিয়েছে, অনেকগুলো মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছে। ভারতে অনেক মুসলমানদের উপর নির্যাতন চলে। আমরা কিছু বলি না, কারণ এটা ওদের দেশের ব্যাপার, ওদের আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু আমাদের দেশে কিছু ঘটলে এটাকে খুব বড় করে ফলাও করে প্রচার করে এই হিন্দুত্ববাদী এই ভারতীয় কিছু লোক, এবং তাদেরকে মদত দেয় এই আওয়ামী লীগ। দেখুন, আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের কোনো একটি দল। আমার তো মনে হয় না। এখন আকম বাহার একজন মুসলমান হয়ে তিনি কেন কথা বলতেছেন জানেন? কারণ তিনি অতিরিক্ত হিন্দুত্ববাদের পরিচয় তাকে দিতে হচ্ছে। তিনি যে হিন্দুত্ববাদের ভক্ত, তিনি যে ভারতের মোদী সরকারের ভক্ত, তাকে অন্যান্যদের চেয়ে একটু এক্সট্রা বেশি পরিচয় দিতে হচ্ছে। কেন? গত বছরের আগস্ট মাসে সম্ভবত একদল হিন্দুত্ববাদী তারা এই বাহারের কলকাতার বাসা ঘেরাও করেন। কারণ ছাত্রলীগ নেত্রী পূর্ণিমা রানী লগ্নজিতা তিনি এটি ফেসবুকে লিখেছেন যে বাহার যখন কুমিল্লার এমপি ছিল তখন সে হিন্দুদের উপর নির্যাতন করত, এবং 2021 সালে আপনার খেয়াল আছে না যে ওই যে হিন্দুদের পূজার মণ্ডপে কোরআন রাখছিল ইকবাল নামে এক ভবঘুরে, পরে সে গ্রেপ্তার হলো। পূর্ণিমা রানী লগ্নজিতা বলেছেন যে এটা নাকি বাহার করিয়েছে। পরে হিন্দু মুসলিম সংঘর্ষ হলো, সেখানে বোধহয় একজন হিন্দু মারা গেছে খুব সম্ভবত, এবং অনেক হিন্দুদের মণ্ডপ পুড়িয়ে দেওয়া হলো, মন্দির পুড়িয়ে দেওয়া হলো। তো এই সমস্ত কারণে পূর্ণিমা রানী লগ্নজিতা বলেছেন যে এর জন্য বাহার দায়ী,
তিনি বলেছেন যে সেই বাহার, সেই হিন্দু বিদ্বেষী বাহার, হিন্দু নির্যাতনকারী বাহার এখন ভারতের মানে কলকাতার রাজারবাগের নিউ টাউনে আছে। এরপরই কিছু হিন্দুত্ববাদীরা এই বাহারের বাড়ি ঘেরাও করে বাহার এবং সূচনাকে পুলিশের কাছে তুলে দেয়। পরে শেখ হাসিনার হস্তক্ষেপে এবং জাহাঙ্গীর কবির নানকের মধ্যস্থতায় এই বাহার এবং তার মেয়ে সূচনা ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর তারা বাসা চেঞ্জ করে ফেলে। এখন তারা যে আসলে হিন্দুদের পক্ষে, তারা যে মুসলিম বিদ্বেষী, এটা বোঝানোর জন্য এখন এই বাহার এই সমস্ত বাংলাদেশে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে। অথচ এই বাংলাদেশে কিন্তু এই মাদ্রাসা কিন্তু হাজার বছর ধরে, দেখুন আমরা সাহিত্য সংস্কৃতি বলতেই বুঝি আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের কবিতা, আমাদের গল্প, আমাদের সাহিত্য, ঠিক আছে, এটা তো অবশ্যই আমাদের সংস্কৃতি, নাচ গান এগুলো আছে। কিন্তু আমরা মুসলমানরা তো হাজার বছর ধরে নামাজও পড়তেছি, কোরআন শরীফও পড়তেছি, ধর্মকর্মও করতেছি, তারপরে বিভিন্ন হাদিস চর্চা করতেছি। এইগুলো কি আমাদের সংস্কৃতি না? অবশ্যই তো এগুলো সংস্কৃতি। মাদ্রাসা, এই দেশে তো মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, এগুলো তো অনেক আগে থেকেই, হাজার হাজার বছর আগে থেকে। এখন এই বাহার সাহেব বলতেছেন এই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই মাদ্রাসায় 5ই আগস্ট ঘটাইছে। এই যে 15টা বছর ধরে দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে বিনা ভোটে, ভুয়া ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকা, গুম খুন, এগুলো কিছু ওদের দোষ না। দেখুন বাংলাদেশে দুর্নীতিবাজ আছে, দুর্নীতি করবে, করে আমরা কিন্তু জাতি হিসেবে অতটা সৎ না। কিন্তু একজন সরকার প্রধান যদি নিজেই দুর্নীতিবাজ হয়, দেখুন বাংলাদেশে মনে করেন যারা বড় নেতা, যেমন বিএনপি তারেক রহমান, বেগম জিয়া মারা গেছে তারেক রহমান, আওয়ামী লীগের শেখ হাসিনা, জামাতের আমির শফিকুর রহমান, এদেরকে আমরা ফাদার ফিগার বলি। ফাদার ফিগার কিরকম? মনে করেন যে এরা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য এবং বা এরা প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। যেমন তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তারেক রহমান হচ্ছে ফাদার ফিগার। ফাদার ফিগার বলতে আমি কিন্তু ইন জেনারেল বুঝাইছি। আপনি তো বলতে পারেন যে ভাই একজন 70 বছরের নাগরিকেরও কি তারেক রহমান ফাদার নাকি? মানে আমি বলতেছি এরকম যে আমরা সবাই তো দেশের নাগরিক, তার মানে আমরা সবাই বাংলাদেশের সন্তান, এবং তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের সকল নাগরিকের দায়িত্ব নিয়েছেন, কাজে উনি ফাদার ফিগার ইন জেনারেল। সুতরাং এই ফাদার ফিগার বা মাদার ফিগার যারা, এদের কথাবার্তায়, চাল চলনে কিন্তু অত্যন্ত সাবলীল হতে হয় এবং অত্যন্ত ব্যক্তিত্ববান হতে হয়, ঠিক আছে? যেহেতু সবাই এই দেশের নাগরিক, একটা লোক খারাপ হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, মনে করেন আরো খারাপ কাজ করতে পারে, এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু সে বাংলাদেশের নাগরিক। কাজে একজন প্রধানমন্ত্রী বা একজন বড় নেতা যখন কথা বলবে, তখন সে সবার প্রতি সম্মান রেখে কথা বলবে। অথচ শেখ হাসিনা ডিভাইড অ্যান্ড রুল, মানে এরা রাজাকার, এরা স্বাধীনতা বিরোধী, এদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিত, সবসময় একটা ঘৃণা চাষ করত। এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে শেখ হাসিনার আমলে মাদ্রাসা ছাত্ররা সবচেয়ে বেশি নির্যাতিত এবং অবহেলিত হয়েছিল। শুধুমাত্র কিছু আলেম যারা তাকে কওমি জরুরি উপাধি দিয়েছিল তারাই ভালো ছিল, এছাড়া কেউ ভালো ছিল না। আপনি দেখুন আমাদের পত্রিকায় আমরা পড়েছি এর আগে, ডিবিতে আটক, তারপরে র্যাবে আটক, এসপিতে আটক, এই সকল আটক ছাত্রদেরকে নিয়ে একটা বাড়িতে রাখতো, রেখে বলতো যে এটা জঙ্গিদের আস্তানা, পুলিশ ঘেরাও করে রেখেছে। তারপর সারা রাত ভর অভিযান চলতো, সকালবেলায় দেখতো যে কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং তখন এমন ছিল যে একবার যদি আপনাকে জঙ্গি ট্যাগ দেওয়া যায়, তার মানে হচ্ছে আপনাকে হত্যা করা জায়েজ, কেউ আপনার পাশে দাঁড়াবে না। কোন সুশীল সমাজ, আইন শৃঙ্খলা বাহিনী, বিদেশ, কেউ আপনার পাশে দাঁড়াবে না। সবাই বলবো তো জঙ্গি, তো ঘৃণিত, কিন্তু একটা বারও তারা অনুসন্ধান করবে না যে এই ছেলেটা আসলে জঙ্গি কিনা, নাকি সে আসলেই একজন মাদ্রাসা ছাত্র, এছাড়া আর কিছুই না। আমরা পড়েছি সেই জাহাজ বাড়ির কাহিনী, কিভাবে সেই জাহাজ বাড়িতে বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা ছাত্রদেরকে ধরে এনে কিভাবে এভাবে জঙ্গি ট্যাগ দিয়ে মারা হয়। এবং শেখ হাসিনা এগুলো করে দেখিয়েছে যে যদি আমি ক্ষমতা থেকে চলে যাই, তাহলে বাংলাদেশ হবে জঙ্গিদের অভয়ারণ্য। আজকে 2 বছর হয়ে গিয়েছে, এখনো কিন্তু বাংলাদেশ জঙ্গিদের অভয়ারণ্য হয়নি। শেখ হাসিনা এই জুজুর ভয়গুলো দেখাতো। কাজী শেখ হাসিনা যেহেতু ভারতের সেবাদাসী ছিলেন, কাজী তার পক্ষে তো এগুলো সম্ভব। ভারত যা বলে তা করে, যা শিখায় তাই শিখে, এভাবেই শেখ হাসিনা এই 14-15টা বছর ধরে চলেছিলেন এবং এখনো তিনি সেই একই পথে চলতেছেন।
দেখুন, একটা দল যখন বিপদে পড়ে, আওয়ামী লীগ তো বিপদে আছে, তাই না? কোনো সন্দেহ নেই, আওয়ামী লীগ বিপদে আছে, কিন্তু তাদের কথাবার্তা এখনো দেখেন, এখনো তাদের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, এগুলো দেখবেন খুবই মানে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা। মারবো, কাটবো, খাবো, একে ধরবো, ওকে মারবো, এছাড়া তাদের মুখে কোনো কথা নেই। অথচ তোমরা এখন বিপদে আছো, এখন নরম কথা বলবে, জনগণের সিম্পিথি আদায় করবে, দলের ভিতর সংস্কার আনবে, এবং কিভাবে আবার আসলে দেশে ঢোকা যায়, রাজনীতি করা যায়। রাজনীতি কিন্তু করার জিনিস, দর্শক। এই যে আমরা অনলাইনে কথা বলি, ইউটিউব কয়জনে দেখে? রাজনীতি করতে হলে মানুষের কাছে যেতে হয়, মিশতে হয়, যে যা হয়েছে হয়েছে, ক্ষমা চাই। এবং আওয়ামী লীগ মনে করে শেখ হাসিনা আবার ফিরে আসবে, আবার প্রধানমন্ত্রী হবে, এবং শেখ হাসিনার নেতৃত্বেই আবার তারা ঘুরে দাঁড়াবে, কিন্তু যেটা আসলে সম্ভব না। 2008 সালে যখন বিএনপির ভরাডুবি হলো নির্বাচনে, তারপর কিন্তু বেগম জিয়াও চিন্তা করতো যে একসময় ফিরে আসবে। যদিও বেগম জিয়ার নামে কোনো গণহত্যার অভিযোগ নাই, তারপর চিন্তা করতো যে একসময় ফিরে আসবে। কিন্তু বেগম জিয়া ফিরে আসলো, কিন্তু ক্ষমতার স্বাদ গ্রহণের আগেই তিনি মারা গেলেন। আল্লাহ পাক নিয়ে গেছে। শেখ হাসিনারও তো বয়স হয়েছে, তাই না? এবং তিনি একজন বৃদ্ধা এবং গণহত্যায় অভিযুক্ত, এবং তিনি ভারতে পালিয়ে আছেন। কাজেই তিনি আবার আসবেন, এসে আবার রাজনীতি করবেন, ক্ষমতা নিবেন, আবার প্রধানমন্ত্রী হবেন, হয়ে সবাইকে শাস্তি দিবেন। এবং এরা দেখবেন এদের এই 15 বছরের ভুল ভ্রান্তি স্বীকার করতেই রাজি নেই। এরা সবসময় বলবে যে এই 5ই আগস্ট ছিল একটা জঙ্গিদের আক্রমণ, 5ই আগস্ট ছিল একটা বিদেশি ষড়যন্ত্র, 5ই আগস্ট ছিল একটা সন্ত্রাসবাদের নীল নকশা। নিজেদের কোনো ভুল এরা কখনো স্বীকার করতে রাজি না, কাজে বাংলার জনগণ এদেরকে গ্রহণ করবে না। এই কারণে এরা সব গিয়ে ভারতে পালিয়েছে। আচ্ছা, একটা কথা বলি, আপনারা তো দেখতেছেন কিছুদিন ধরে সীমান্তের ওই পারে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ বাংলাদেশি বলে কিছু লোককে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আমাদের বিডিআররা তারা বাধা দিচ্ছে। তারা বলতেছে না, এইভাবে তোমরা পুশ ইন করতে পারবে না। হয়তোবা তারা বাংলাদেশি, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল, এখন ভারতীয় বর্ডার গার্ড চায় তারা বাংলাদেশে চলে যাক। কিন্তু আমাদের বর্ডার গার্ডরা বলে যে না, যেই নিয়ম কানুন আছে যে তোমাদের দেশে গিয়েছে, তারপর আমরা যাচাই বাছাই করব, তারপর তোমরা ফেরত দিবে, আমরা ফেরত নিব। কিন্তু তারা রাতের অন্ধকারে ঠেলে দিতে চায়। তাহলে দেখুন যে যেই বাংলাদেশিরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছে, তাদের সবাইকে ভারত সরকার খুঁজে খুঁজে ধরে ধরে এনে রাতের অন্ধকারে সীমান্ত পাড়ি দিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আওয়ামী লীগের যেই হাজার হাজার নেতা কর্মী যারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সেই 5ই আগস্ট বা তার পরবর্তীতে ভারতে পালিয়েছে, তাদেরকে তো ভারত ফেরত দেয় না। তারাও তো বাংলাদেশি এবং মুসলমানও প্রচুর, তারাও তো অবৈধভাবে আছে, কিন্তু তাদেরকে ভারত ফেরত দেয় না। তাদের তালিকা তৈরি করা হয়েছে, এই তালিকা লোকাল থানায় দিয়ে দেওয়া হয়েছে, যা তাদের হয়রানি পর্যন্ত করা না হয়। আপনি বাংলাদেশি পেলেই গ্রেপ্তার করে রাতের অন্ধকারে বর্ডারের দিকে ঠেলে দিচ্ছেন, অথচ হাজার হাজার আওয়ামী লীগ লুকিয়ে আছে, তাদেরকে আপনি কিছুই বলতেছেন না। পৃথিবীর ইতিহাসে অন্যটি দেশের রাজনৈতিক দলকে এইরকম সাপোর্ট দেওয়া পৃথিবীর ইতিহাসে নাই, যেটা ভারত আওয়ামী লীগকে দিচ্ছে। এ থেকে কি বোঝা যায় না যে এই আওয়ামী লীগ হচ্ছে আসলে ভারতের একটা রাজনৈতিক দল, এটা আসলে বাংলাদেশের দল না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা ভারত বিরোধী না, ভারতের আধিপত্যবাদ বিরোধী। ভারতের জনগণ কিন্তু খুব ভালো, আমার অনেক ভারতীয় বন্ধু আছে, এরা খুব ভালো, অমায়িক জনগণ খুব ভালো, কিন্তু যেই সরকারটা বসে আছে সেই সরকার বাংলাদেশ বিষয়ে যে নীতি পোষণ করে, আমি সেই নীতির তীব্র বিরোধী। অথচ এই ভারতের কথাবার্তা এবং এই আওয়ামী লীগ কথাবার্তা সম্পূর্ণ একই কথা। বাংলাদেশ জঙ্গিবাদ, বাংলাদেশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় বলাৎকার হয়, বাংলাদেশে ইসলামিক হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে, মানে এই একই ধরনের কথাবার্তা ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ আবার দেশে আসবে, রাজনীতি করবে। এত সহজ না। জনগণের সঙ্গে মিশতে হয়, জনগণের পালস বুঝতে হয়। আপনি যদি ভারত সরকারের পালস বুঝে রাজনীতি করেন, তাহলে আপনাকে বলবো আপনি ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করেন, বাংলাদেশ আপনার জন্য না। ভারতের কিছু নেতা সবসময় উস্কানিমূলক কথা বলে, আমাদের দেশেও আছে কিছু বলে, আমি অস্বীকার করব না। যেমন পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখলাম যে একজন সাবেক সামরিক কর্মকর্তা তিনি কলাম লিখেছেন যে এই রংপুর অঞ্চলটাকে নিয়ে নিতে হবে। কেন নিয়ে নিতে হবে? কারণ ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টারে যেতে যেই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যেটা 22 কিলোমিটার চওড়া, তারা বলতেছেন যে এইটা খুব ভলনারেবল জায়গা, মানে এটা খুবই সেন্সিটিভ জায়গা, এটা দখলও যেতে পারে,
এটার এক পাশে বাংলাদেশ আর এক পাশে নেপাল। তো এইটাকে একটু বড় করতে হবে। কিভাবে বড় করবা? বৃহত্তর রংপুরটা ভারতের নিয়ে নিতে হবে। কিভাবে নিয়ে নিবে? দুইটা অপশন আছে। একটা হচ্ছে বাংলাদেশের কাছ থেকে কিনে নিবে, 14-15 বিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়ে দিয়ে পুরো বিভাগটা নিয়ে নিবে। আর এইখানে যে 2.5 কোটি মুসলমান আছে এদেরকে তাড়িয়ে দিতে হবে। 2.5 কোটি মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে এটা কিনে নিবে। আর যদি বাংলাদেশ না বিক্রি করে তাহলে জোর করে দখল করে নিবে, দখল করে নিয়ে জোর করে দেখে উঠিয়ে দিবে। আর বাংলাদেশের অন্য জায়গায় যেসব হিন্দুরা আছে ও হিন্দুদেরকে এখানে বসাবে। এই ধরনের কথা একটি দেশের সার্বভৌমত্বকে অসম্মান করা। আচ্ছা, এই যে ভারত একটা বিশাল বড় দেশ, আমরা তো ভারতের সার্বভৌমত্ব সম্মান করি, ভারতের স্বাধীনতাকে সম্মান করি। এখন দেখেন, কেউ যদি বলে যে ভারতকে ভাগ করে ফেলবো, টুকরো করে ফেলবো, তাহলে ভারতের কষ্ট হয় না? হয়তো। এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে অভিযোগ যে তারা কানাডায় হরদীপ সিং নির্ঝারকে মেরে ফেলেছে, অভিযোগ কি ছিল? কারণ হরদীপ সিং নির্ঝার ছিল খালিস্তানপন্থী নেতা। তিনি চান ভারত ভেঙে খালিস্তান নামে একটি ভিন্ন রাষ্ট্র হোক সিংদের জন্য, যেটা ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি। এই কারণেই তো ভারত তাকে শেষ করে দিয়েছে বলে অনেকে অভিযোগ করতেছে। তাহলে যেই ভারত নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো কিছু করতে পারে, সেই ভারতের কিছু লোক কেন সবসময় রংপুর দখল করব, চট্টগ্রাম দখল করব, এটা দখল করব, এগুলো বলে কেন? বলা তো উচিত না, কিন্তু বলে। ত্রিপুরার রাজা প্রদত্ত নারায়ণ তিনি বলতেছেন যে পার্বত্য এলাকা দখল করে তিনি আরেকটা রাষ্ট্র করবেন, ভিন্ন খ্রিস্টান রাষ্ট্র। এরকম অনবরত উস্কানি, হুমকি। আর শুভেন্দু বাবু তো শেখ হাসিনাকে বিয়ের বেশে দেশে নিয়ে আসে। অনবরত তারা আমাদের দেশ নিয়ে নাক গলাচ্ছে। তো যেটা বলছিলাম, শিলিগুড়ি করিডোর চিকন, এই কারণে এটাকে চওড়া করতে হবে। বাংলাদেশের রংপুর এলাকা নিবেন চওড়া করার জন্য। আচ্ছা, শিলিগুড়ি করিডোরের উত্তর পাশে তো নেপাল, তো নেপালের জমি নেন না কেন? নেপালকে বলেন যে আমাদেরকে কিছু জমি বিক্রি করো, এটা বলবে না। কারণ কি? কারণ নেপাল হিন্দু রাষ্ট্র। আচ্ছা, আপনার সরু একটা করিডোর শিলিগুড়ি করিডোর, আপনি চাটাকে চড়া করতে, তাহলে আপনি দক্ষিণ দিকেই যাবেন, বাংলাদেশ দখল করবেন, উত্তর দিকে তো নেপাল আছে, ওদেরকেও বলেন। ওদেরকে বলবেন না, কারণ ওরা হিন্দু রাষ্ট্র। দেখেন, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ, তিনি ভারতকে পছন্দই করেন না, কিন্তু ভারত চুপচাপ, কারণ নেপাল যেহেতু হিন্দু রাষ্ট্র, ভারত কোনো কথা বলে না। কিন্তু সকল সমস্যাই বাংলাদেশের, সকল সমস্যাই মুসলিমদেরকে নিয়ে। মুসলমান মুসলমান মুসলমান, মাদ্রাসা, মুসলমান, মসজিদ, ইসলামিক, এই নামগুলো শুনলেই এই বাহারদের আপত্তি। ভারতের আপত্তি, ঠিক আছে, ভারতের মতো, ভারতের রাজনীতিবিদরা হিন্দুত্ববাদী রাজনীতি করে, তারা তাদের মতো আছে, তারা যা বলে বলুক, তারা ভিন্ন দেশ। কিন্তু যখন আমাদের দেশের এই আওয়ামী পলাতক নেতাগুলো তারা এই ভারতীয়দের সুরে কথা বলে, ভারতীয় হিন্দুত্ববাদী পলিটিশিয়ানদের সুরে কথা বলে, তখনই কষ্ট হয়। পৃথিবীর ইতিহাসে এমন বড় বেইজ্জতি কোন রাজনৈতিক দল হয়নি, যেটা আওয়ামী লীগ হয়েছে 5ই আগস্ট, একদম টপ টু বটম পর্যন্ত সবাই পালিয়ে গিয়েছে, বাইতুল মুকাররমের খতিব সহ। তারপরেও এই দলটা শিক্ষা হয় নাই। এরা এখনো সেই পুরাতন রাজনীতি, সন্ত্রাস, লুটপাট, ফ্যাসিবাদী, এটা করব, ওটা করব, ওকে ধরবো, ওকে মারবো, এইগুলোর বাইরে আর কোনো কথা নেই। এভাবে কি ফিরে আসা যায়? যায় না তো। কাজেই আমি বলবো যে যদি এখনো শুভবুদ্ধির উদয় হয়, তাহলে দেশের মানুষ কি চায় সেভাবে কিন্তু চলতে হবে, সেভাবে বুঝতে হবে। আর না হলে কিন্তু পাবলিক গ্রহণ করবে না। মানুষ আর আগের মতো নাই। এই বিদেশে বসে কয়েকটা অনলাইন অ্যাক্টিভিস্ট যেই ধরনের কথা বলে, কিছু কিছু আছে, সব দেশেই আছে, তারা আবার শোনে, আবার ওরা বলে, এরা শোনে। কিন্তু বাংলাদেশের মানুষ আর কোনোদিনও ওই ভারতীয় আধিপত্যবাদী কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না। সলিমুল্লাহ খান বলেছিলেন যে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তাহলে আমার এত বছরের পড়াশোনা সব মিথ্যা হয়ে যাবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দলের পতন হয়, যে দল পলায়ন করে, এই দলের নেতা যিনি কিনা পলায়ন করেছেন, তিনি কখনো আর ফিরে আসেন না। হ্যাঁ, দল হয়তো আসে, ছোট আকারে আসে, অল্প আকারে। কাজেই আবার এই আওয়ামী লীগ ভারতের সহায়তায় ফিরে আসবে, ক্ষমতা দখল করবে, আর বিএনপি বা জামাত এরা বসে বসে দেখবে, এটা ভাবার কোনো কারণ নাই। আর সবকিছু এত সহজ না। আজকে
এই যে বাহার বলল যে সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, আমি একটা কথা বললাম, বাহার, বাংলাদেশে মাদ্রাসা ছিল, আছে, থাকবে। যুগে যুগে এই মাদ্রাসা পড়ুয়ারাই অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে। বাংলাদেশে মাদ্রাসা থাকবে, কিন্তু তুমি বাহার নাই, আসতেও পারবা না। এটাই হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ।